নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে ছটায় দেখুন সারা দেশে মোদি ম্যাজিক শেষ হয়ে যাওয়ার পর জোটের উপর ভরসা করে এনডিএ বা ইন্ডিয়া যে জোটই সরকারে আসুক না কেন, সেই নতুন সরকারের কাছে ভারতবাসীর প্রত্যাশা কি, তাই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে নতুন সরকারের কাছে প্রত্যাশা। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। রাজকোষের বিপুল অর্থ খরচ করে সুন্দর সংসদ ভবন তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী আবার সেই সংসদ ভবনকে গণতন্ত্রের সর্বোচ্চ মন্দির হিসেবে ঘোষণা করেছেন। অথচ তাঁরই গত 10 বছরের জমানায় সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যে বিরোধী শক্তি, তারা উপেক্ষিত হয়েছে সব রকমে। রাজ্যে রাজ্যে বেনজির নিপীড়নের শিকার হয়েছে বিরোধী দলগুলো। বস্তুত কংগ্রেস শূন্য ভারত নির্মাণের সংকল্প নিয়ে বিরোধী শূন্য ভারত গড়ার দিকেই পদক্ষেপ করেছে গেরুয়া শিবির। এই ভাবনা একেবারেই স্বৈরতন্ত্র সুলভ। ভারতের গণতন্ত্র এই জিনিস কখনোই প্রত্যাশা করে না। এখন বলার কথা হচ্ছে খুব শীঘ্রই দায়িত্ব নেবে নতুন সরকার। এবার যে সরকারি ক্ষমতাসীন হোক, তাদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন গণতন্ত্রের মর্যাদা রক্ষায় যত্নবান হয়। প্রথম দুটো মোদী সরকার মূলত চমক প্রদর্শনের উপরেই সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল নোট বাতিল এবং রেল বাজেট ও পরিকল্পনা কমিশন তুলে দেওয়া। গুরুত্ব পেয়েছিল সেন্ট্রাল ভিস্টা এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। প্রথম তিনটে পদক্ষেপ থেকে দেশ কতটা উপকৃত হয়েছে তা নিয়ে বিতর্কের অবকাশ তো রয়েইছে। সেন্ট্রাল ভিস্তা রূপায়ণের ফলে রাজধানী নয়াদিল্লি নিশ্চয়ই একটু বেশি ঝাঁ চকচকে হয়েছে, কিন্তু একটা কল্যাণকামী রাষ্ট্রের উন্নয়ন কনসেপ্টের সঙ্গে তার সম্পর্ক খুঁজে পাওয়া খুব দুষ্কর। এছাড়া রাম মন্দির নির্মাণের সঙ্গে ভারতের মতো একটা সুবিশাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং তার সরকারের কোনো সম্পর্ক থাকাই কিন্তু উচিত ছিল না। এতে যে জিনিসটা সবচেয়ে বেশি ইন্ধন পেয়েছে সেটা নিঃসন্দেহে ধর্মীয় মেরুকরণ। আশ্চর্যের বিষয় হলো, বিজেপিকে জব্দ করতে নেমে অন্য দলগুলো যেন একটা পলিটিক্যাল কম্পালশনের জায়গা থেকে মেরুকরণেরই উল্টো ফাঁদে পা দিয়েছে। তার ফলে যে চূড়ান্ত মেরুকরণ ঘটে গিয়েছে তার ফায়দা কিন্তু নিঃসন্দেহে সবচেয়ে বেশি পেয়েছে সংঘ পরিবারের রাজনৈতিক শাখা বিজেপি এবং তার মিত্র দলগুলো। যদিও এই ভোটে, এই 18তম লোকসভা নির্বাচনে সেটা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলে অন্তত ভারতবাসী স্বস্তি পেয়েছে। সব মিলিয়ে এক দশকে যে ভোট রাজনীতির চর্চা দেশ জুড়ে পুষ্ট হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়ন প্রসঙ্গ। স্বাধীনতার 8 দশক পূর্তি আসন্ন, মোদির কথিত এমন অমৃতকালে পৌঁছেও দেশে নিরক্ষর, ক্ষুধার্ত, বেকারত্বের জ্বালায় জর্জরিত সামাজিক সুরক্ষাহীন শ্রমিক বাহিনী এবং প্রবীণ নাগরিক সমাজ অসহায়ের মতো বেঁচে আছে। কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মানে এমএসপির জন্য মাথা কুঁটছেন কৃষকরা, অথচ তারাই এদেশের অর্থনীতির সবচেয়ে বড় ভরসা। আমরা বরাবর লক্ষ্য করেছি, ভারতের অর্থনীতি যতবার বড় বিপর্যয়ের মুখে পড়েছে তাকে আগলে রেখেছে কিন্তু কৃষিক্ষেত্র। তাদের টাটকা অনস্বীকার্য অবদান আমরা দেখেছি কোভিড-19-এর 3টে বছরে, বিশেষ করে 2020 এবং 2021 সালে, যখন বেশিরভাগ উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্র অসহায়ের মতো মুখ থুবড়ে পড়েছিল। ভারতীয় অর্থনীতিকে বরাবরের মতোই সচল রেখেছিল সেই এক এবং অদ্বিতীয় কৃষি। 2016 সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 2022-এর ভিতরে কৃষকের আয় দ্বিগুণ হবে, কিন্তু অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির প্রভাব মিলিয়ে দেখা যায় কৃষকের আয় তার পরিবর্তে কমেই গিয়েছে। একইভাবে বাস্তব আয় হ্রাস পেয়েছে সাধারণ শ্রমিকদেরও। অন্যদিকে এই মোদী জমানাতেই বেড়ে চলেছিল গুটি কয়েক ধনাঢ্য মানে মিলিয়নেয়ার ব্যক্তি এবং পরিবারের সংখ্যা। সার্বিকভাবে বেড়ে গিয়েছে ধনবৈষম্য, ভারতের অর্থনীতির বিকাশের পথে যেটা বরাবরের জন্য অন্তরায়। আরও পরিতাপের বিষয় এই
যে একটা দেশের মানুষ কতটা উন্নত এবং সুখী তা বিশেষভাবে নির্ভর করে সেখানে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হয় তার উপর। কোনো সন্দেহ নেই, যে কোনো মাঝারি আয়ের দেশের তুলনায় ভারতে স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বাজেট বরাদ্দ সর্বনিম্ন। 2020 সালে গালভরা জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এই নয়া নীতিতে শিক্ষা খাতে জিডিপির অন্তত 6% বরাদ্দের লক্ষ্যমাত্রা রয়েছে। সর্বশেষ বাজেটেও পরিষ্কার, শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ শিক্ষানীতিতে গৃহীত লক্ষ্যমাত্রার ধারে কাছেও নয়। সোজা কথায় স্বাস্থ্য এবং শিক্ষা দুটো দিকই আজ পর্যন্ত সরকার বাহাদুরের কাছে প্রাপ্য গুরুত্ব পায়নি। ভারতের জনসংখ্যা চীনকে ছাপিয়ে গিয়েছে এবং সেটা 150 কোটির দিকেই দ্রুত ছুটছে। এই বিপুল জনসংখ্যার বেনিফিট পেতে গেলে মানুষকে অবিলম্বে মানব সম্পদে মানে হিউম্যান রিসোর্সে উন্নীত করাটা খুবই জরুরি। সুস্বাস্থ্য এবং সুশিক্ষা ছাড়া একজন মানুষ কখনোই মানব সম্পদে উন্নীত হতে পারে না। এই প্রশ্নে ভারত প্রতিদিন পদে পদে নিজের ব্যর্থতার দিকটা প্রকট করে চলেছে, অথচ বিপুল জনসংখ্যারই আশীর্বাদে শ্রমশক্তি এবং মেধা সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে নিজস্ব প্রাকৃতিক সম্পদ দিয়ে ঈর্ষণীয় উন্নতি করা যেত। সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার বিগত 10 বছরে করেননি। নরেন্দ্র মোদী ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন, অর্থাৎ মোদীর ভারতের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই জায়গা করে নেবে দাবি করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ভারতের অর্থনীতি বিশ্বে 3 নম্বর জায়গা পেলেও এখানকার সাধারণ মানুষের আর্থিক উন্নতি আহামরি দেখতে পাওয়ার সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে তৃতীয় বৃহত্তম অর্থনীতির বিপরীতে হাত পেতে থাকবে 150 কোটি মানুষও। ফলে এমন চমকপ্রদ অর্থনীতিকেও ক্ষুদ্র প্রতিবেশী বাংলাদেশের চেয়ে খুব একটা উজ্জ্বল দেখাবে না। তাই শুধু সংকীর্ণ রাজনীতি করতে গিয়ে তথাকথিত সিঙ্গেল ইঞ্জিন রাজ্যগুলোকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে সেই ভুল আর করা যাবে না। এমনকি ডাবল ইঞ্জিন রাজ্যেও যে ধরনের ধর্ম, জাতি এবং বর্ণগত বৈষম্য হয়েছে বন্ধ করতে হবে সেগুলো, এবং অচিরেই বন্ধ করতে হবে। কারণ কোনো একটা রাজ্য বা কোনো একটা অঞ্চলকে পিছিয়ে রেখে ভারতের জাতীয় আয় বা জাতীয় উৎপাদন কখনোই কাঙ্ক্ষিত চেহারা নিতে পারবে না। তাই নতুন শাসক শ্রেণীর কাছে প্রত্যাশা থাকবে তারা সংকীর্ণ রাজনীতি, ঘোড়া কেনা বেচা, নির্বাচিত জনপ্রতিনিধিদের দল বদলে ইন্ধন যোগানো, উৎসাহ প্রদানের মতো নিকৃষ্ট মানের রাজনীতি থেকে নিজেদের অবিলম্বে দূরে রাখার সংকল্প নেবে। ভারতবাসী প্রত্যাশা করে নতুন সরকার প্রথম দিন থেকেই বিশেষ গুরুত্ব দেবে উন্নয়ন এবং উন্নয়নের উপরে। সেখানে অবশ্যই অগ্রাধিকার পাবে দারিদ্র সীমার নিচের মানুষগুলো এবং জনসংখ্যার শেষ 50% নরনারী। কারণ সমাজের অর্ধেক মানুষকে পিছিয়ে রেখে এই দেশ কোনোদিনই সকল দেশের রানী হতে পারবে না। একই সঙ্গে দূর করতে হবে নারী পুরুষের বৈষম্য, কারণ মোট ভোটারের প্রায় অর্ধেক এখন নারী। একাধিক রাজ্যে পুরুষের চেয়ে মহিলা ভোটদাতা সংখ্যায় বেশি এবং দেশের শতাধিক লোকসভা আসনে মহিলারাই বস্তুত নির্ণায়ক শক্তি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে মহিলারা এখনো অঘোষিতভাবে ব্রাত্য। তার ফলে দেশ জুড়ে মোট প্রার্থীর মধ্যে মহিলা এবারও 10%-এর নিচে রয়ে গিয়েছেন। আইনসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের পরেও এই করুণ হাল। নয়া আইন দ্রুত কার্যকর করার ব্যাপারে নতুন সরকারকে বিশেষভাবে যত্নবান হতে হবে। শুধু মুখে নারী শক্তির জয়গান গাওয়াই যথেষ্ট নয়। বিশেষ মতলবের এনপিআর এবং এনআরসির প্ল্যান অবিলম্বে বাতিল করা দরকার। দেশের কিছু মানুষকে অনাগরিক প্রমাণ করার পদক্ষেপ মোটেই তো স্বাস্থ্যকর নয়। দেশের সমস্ত মানুষ যদি নিশ্চিন্তে সুখে শান্তিতে বসবাসেরই সুযোগ না পান তাহলে তারা উন্নয়নের ডাকে সাড়া দেবেন কি করে? তাই এনপিআর এনআরসির হিড়িক ছেড়ে শীঘ্রই শেষ করে ফেলতে হবে সেন্সাস বা জনগণনা। কারণ জনগণনার বিস্তারিত তথ্য হাতে না নিয়ে তৈরি কোনো পরিকল্পনাই দেশকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে টানা 13 বছর দেশের যাবতীয় পরিকল্পনা গৃহীত হয়েছে যথাযথ জনগণনার পরিসংখ্যান এবং তথ্য ছাড়াই। দেশকে সংরক্ষণ বিবাদে নতুন করে জড়ানো বাঞ্ছনীয় নয়। অভিন্ন দেওয়ানি বিধি মানে ইউসিসি নিয়েও সময় এবং উদ্যম নষ্ট করা অনুচিত। তার পরিবর্তে
জম্মু এবং কাশ্মীর এবং লাদাখে যত দ্রুত সম্ভব রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিসর ফিরিয়ে দেওয়া দরকার। মণিপুর সহ উত্তর পূর্ব ভারতের উপদ্রুত এলাকার সুস্থিতি ফেরানো কিন্তু জরুরি। একই সঙ্গে নজর দিতে হবে পরিবেশের সুরক্ষার উপর। নগরায়নের নেশায় আমরা কৃষি জমি, জলাভূমি, অরণ্য, পাহাড় প্রভৃতির অপূরণীয় ক্ষতি ইতিমধ্যেই করে ফেলেছি। এই আত্মঘাতী কাজকারবারে এখনই লাগাম না পড়লে আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার তাতে কোনো সংশয় নেই। কিন্তু কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে পরিবেশের সুরক্ষার দিকটা আজ পর্যন্ত বিশেষ গুরুত্ব পায়নি। কোনো দলের নির্বাচনী দলিলে হয়তো নিয়ম রক্ষার মতোই তার উল্লেখটুকু রয়েছে, কিন্তু সেটা মোটেই বাস্তবায়িত হয় না। নতুন সরকারের কাছে তাই প্রত্যাশা, এই মারাত্মক ভুলটার সংশোধনে তারা প্রথম থেকে এবং আন্তরিকতার সঙ্গেই যত্নবান হবে। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। আগে 7টা হতো, এখন সন্ধে 6টা করা হচ্ছে। তার বদলে প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে, আন্তর্জাতিক এবং ভারতের রাজনীতি ইত্যাদির বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন, যেটা কম বেশি রাত 10টায় প্রকাশ করা হতো আগে। এখন প্রতিদিন থাকছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের পরবর্তীতে সরকার গঠন নিয়ে নানা খবরের আপডেট, গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার। এসব কিছু পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, মানে নোটিফিকেশান তাদের কাছে পৌঁছচ্ছে না। আসলে আমরাও জানি যে ফেসবুক ইদানিং তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য মানে রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছচ্ছে না। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।